গুড 0, সে ছিল উইক 1, বাট সে কিন্তু ডিসচার্জ করতে পারে। দেখেন এটা কি সবাই বুঝতে পারেন কিনা ক্লিয়ারলি, যে সে যে উইক 1 ছিল কিন্তু সে কিন্তু গুড 0, সে পুরোপুরি ডিসচার্জ করতে পারে। ঠিক আছে, সে কিন্তু গুড 0, সে পুরোপুরি ডিসচার্জ করতে পারছে। সবাই এটা বুঝতে পেরেছেন, সে গুড 0? জি স্যার। আচ্ছা, এখন ধরেন একটা পিমস দিয়েছি, পিমস পাস ট্রানজিস্টর রাখছি, তার সোর্সে আমি 1 ভোল্ট দিলাম, গেটে তো 0 দিলে অন হয়, সো 0 ভোল্ট দিলাম। তার ড্রেনে দিয়ে রেখেছি একটা ক্যাপাসিট্যান্স ধরেন লাগানো, লোড ক্যাপ। এখন দেখবো যে পিমস পাস ট্রানজিস্টর কি এই 1 ভোল্টকে আমরা আউটপুটে আনতে পারি কিনা। 0 দিয়ে তো আমি অন করেছি তার গেটে, সো তার জন্য এক্সপ্রেশনটা কি ছিল মনে পড়ে? ভিএসজি যদি ভিটিপির ভ্যালু, ভিটিপির ভ্যালু হচ্ছে -0.3, তার ভ্যালুটা হচ্ছে +0.3, তার মানে ভিএসজি যদি 0.3 অপেক্ষা বড় হয় তাহলেই সে অন থাকবে, কোনো সমস্যা নেই। এখন আপনি যখন এখানে 1 ভোল্ট দিয়ে এখানে গ্রাউন্ড গেটে যখন আপনি 0 ভোল্ট দিয়ে রেখেছেন, তার ড্রেনের মধ্যে ক্যাপাসিট্যান্স লাগানো আছে পিমস পাস ট্রানজিস্টরের জন্য, এই ড্রেনটা কিন্তু চার্জ হচ্ছে, তার মানে ড্রেনের পটেনশিয়াল 0.1 হবে, 0.2 হবে। সোর্স কিন্তু সবসময় 1 এ আছে ফিক্স হয়ে, তার মানে আপনার সোর্স টু গেট ডিফারেন্স কিন্তু অলওয়েজ 0.3 অপেক্ষা বড়। ড্রেন বেড়ে বেড়ে 0.7 হলেও কিন্তু সোর্স পয়েন্ট 1 ভোল্টে আছে, তার মানে ভিএসজি কিন্তু স্টিল অন। ড্রেন বেড়ে 0.9 হলেও কিন্তু অন। ড্রেন যখন ম্যাক্সিমাম 1 ভোল্টে চলে গেল, আপনি কিন্তু আলটিমেটলি সোর্সে 1ই আছে, তার মানে সোর্সের পটেনশিয়ালের জন্য কিন্তু আপনি ড্রেনে একটা 1 পাচ্ছেন। বুঝতে পেরেছেন? তার মানে পিমস পাস ট্রানজিস্টর কিন্তু গুড 1, এনমস তো ছিল উইক 1, পিমস কিন্তু গুড 1। পিমস এর অপারেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? পিমস ততক্ষণ অন থাকে যতক্ষণ আপনার ভিএসজি 0.3 বা থ্রেশহোল্ড অপেক্ষা বড়, আর এখানে ভিএস তো সবসময় 1 আর গেট সবসময় 0, সো এই জন্য এখানে আপনার সবসময় আপনি 1 ভোল্ট পাচ্ছিলেন। এনমস এর ক্ষেত্রে সমস্যা কি ছিল? এনমস এর জন্য আমাদের গেটে 1 থাকলেও সোর্সের পটেনশিয়াল আমরা বাড়াচ্ছিলাম, এই জন্য ভিজিএস কিন্তু গ্র্যাজুয়ালি কম ছিল, কমে কমে একটা পর্যায়ে গিয়ে সেটা ওই থ্রেশহোল্ডের নিচে চলে যায় বলে বন্ধ হয়ে যায়। কিন্তু পিমস এর ক্ষেত্রে কিন্তু সেই চান্স নাই, এস সবসময় 1 এবং গেট সবসময় কিন্তু 0 তে আছে। এখানে কিন্তু আপনি আলটিমেটলি সোর্সের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ছে না বলে সবসময় আপনি থ্রেশহোল্ডের যে বেশি রেখেছেন, এবং এই জন্য আউটপুটটা 1 পর্যন্ত পৌঁছাতে পারছে, এই জন্য এটাকে বলছি গুড 1। বুঝতে পারলেন? এখন যখন এটাকে ডিসচার্জ করব, মানে হচ্ছে দেখবো যে সেটা শূন্যের সাথে কেমন বিহেভ করে। গেটে দিয়ে রেখেছে 0, অন থাকতে হবে। এখানে হচ্ছে সোর্স যেটা 1 ভোল্টেই আছে, এখন আমরা ড্রেনটাকে লাগিয়ে দিয়েছি 0 সাথে। ড্রেন এই সোর্সে 1 ভোল্ট আছে, এখন ড্রেনকে 0 সাথে লাগানো। এবার আমরা এই সোর্সকে ডিসচার্জ হওয়ার স্কোপ দিলাম, ধর আমরা এই সোর্সকে ডিসচার্জ করাবো, গেট 0 হয়ে আছে, তাহলে শুরুতে ভিএসজি এর ভ্যালু কত হবে? এস টু জি 1 - 0 মানে হচ্ছে 1। আচ্ছা, কিছু সময় যাবে, আপনার এই পয়েন্টের এই 1 ভোল্ট ধীরে ধীরে তো ডিসচার্জ হচ্ছে এই পথ দিয়ে, এস এর ভ্যালু 0.1 ভোল্ট থেকে 0.9 হবে, তখনও ডিফারেন্স হচ্ছে 0.9। এস এর ভ্যালু 0.8 হবে, তখনও ডিফারেন্স হচ্ছে 0.8। এস এর ভ্যালু একটা পর্যায়ে গিয়ে 0.3 হবে, তখন আপনার ভিএসজি এর ভ্যালু কত হবে? 0.3 - 0, দ্যাট মিন্স 0.3। এটা কিন্তু ভিটিপি এর ভ্যালুর সমান, তার মানে হচ্ছে যখনই ভিএসজি কমতে কমতে ভিটিপি এর সমান হয়ে যাবে, আপনার কিন্তু এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, তার মানে সোর্স থেকে আর 0.3 এর নিচে পটেনশিয়াল নামতে পারছে না, এর মানে পিমস পুরোপুরি ডিসচার্জ করতে পারে না।
পিমস পুরোপুরি চার্জ করতে পারে না। পিমস হচ্ছে ব্যাড বা উইক। আছেন সবাই? জি স্যার। তার মানে এনমস 1 আর 0 ক্ষেত্রে, আর পিমস 1 আর 0 ক্ষেত্রে কেমন? এনমস হচ্ছে 1 এর ক্ষেত্রে ব্যাড বাট 0 এর ক্ষেত্রে গুড, আর পিমস 1 এর ক্ষেত্রে গুড, 0 এর ক্ষেত্রে ব্যাড। বুঝতে পারলেন? এবং এটা যদি বোঝেন, এই কারণেই আমরা যখন একটা ইনভার্টার বানিয়েছিলাম, ইনভার্টারের উপরে দিয়েছিলাম পিমস আর নিচে দিয়েছিলাম এনমস, বিকজ এই আউটপুটকে চার্জ করার জন্য আমাদের গুড 1 লাগবে, পিমস হচ্ছে, আর এই আউটপুটকে ডিসচার্জ করার জন্য আমাদের গুড 0 লাগবে, এনমস হচ্ছে গুড 0। বুঝতে পেরেছেন? এই জিনিসটা জি, বোঝেন স্যার। নাই কে বলতো? যদি বোঝেন তাহলে আমরা দেখো এই সার্কিটটা কানেক্ট করেছি, উপরে ভিডিডি গ্রাউন্ড, এখানে দিয়েছি এনমস, এখানে দিয়েছি পিমস। এই সার্কিটটা কি কাজ করবে? না স্যার। না স্যার। ইনভার্টারটা উল্টা করেছে, আউটপুটটা কত হবে বলেন তো? 0.7, 0.3। আউটপুটটা 0.7 থেকে 0.3 এর মধ্যে ভ্যারি করবে। এই জিনিসটা বোঝেন নাই কে একটু বলেন। বিকজ এই এনমসটা এখন চার্জ করার চেষ্টা করবে, সর্বোচ্চ 0.7 পর্যন্ত করতে পারবে। পিমসটা ডিসচার্জ করা শুরু করবে, সর্বোচ্চ 0.3 পর্যন্ত করতে পারবে, এরপরে আর পারবে না। সবাই কি এটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাদেরকে এক্সামে একটা সার্কিট দিতে পারি যেখানে আমি পিমস নেটওয়ার্ক দিব নিচে, এনমস নেটওয়ার্ক দিব উপরে, দিয়ে বলতে পারি এর আউটপুটটা কত থেকে কতের মধ্যে ভ্যারি করবে বলেন। আমার মাঝখানে ইন্টারাপশনের জন্য আমি খুবই দুঃখিত। কারেন্ট চলে যাওয়ার কারণে নেট কানেক্টিভিটি ইয়ে হয়ে গেছে, আমাকে সেলফোন দিয়ে আবার ওই হটস্পট করে ইয়ে করতে হয়েছে। আমি সত্যি সরি, দেরি হয়েছে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এইটুকু পর্যন্ত আমাকে বলতে পারেন, তা না হলে যদি আপনাদের ক্লাস থাকে যেতে পারেন, আর ক্লাস না থাকলে যদি চান আমি আরো আগাতে পারি। আরো আগাবো? সবাই কি আছেন নাকি নাই? প্রশ্ন জি করেছে স্যার। একটা। স্যার আজকে থাক এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত থাকবে। প্রশ্ন থাকলে তাহলে করেন, কোনো প্রশ্ন আছে বা কিনা। আমরা তাহলে আমাদের অনেক জিনিস দেখার কথা ছিল, অলরেডি অনেক স্লো যাচ্ছি আমরা। পাস ট্রানজিস্টরের এনমস আর পিমস ভার্সন দেখলাম, তাদের কি সমস্যা সেটাও দেখলাম। আমাদের অ্যাটলিস্ট আজকে ট্রান্সমিশন গেট দেখা উচিত ছিল, কিন্তু ট্রান্সমিশন গেটটা দেখার সুযোগটা তো পেলাম না এই মাঝখানে এই ইন্টারাপশনের জন্য। কিন্তু আমাকে বলেন পাস ট্রানজিস্টরটা কি আপনারা সবাই ক্লিয়ার কিনা, কারণ এটা ইম্পর্টেন্ট। এখানে যে ভিটি থ্রেশহোল্ডে যে ড্রপটা হচ্ছে, এনমস এর ক্ষেত্রে যেই ভিটি ড্রপের কারণে সে ভিডিডি তে রিচ করতে পারে না, আর পিমস এর ক্ষেত্রে ভিটি ড্রপের কারণে সে জিরোতে রিচ করতে যেই প্রপাগেশন ডিলে সেটা। তাহলে এখন আমরা ডিলের মধ্যে এই প্রপাগেশন ডিলে ছাড়াও আমরা রাইজ টাইম, ফল টাইম দেখবো, বিভিন্ন আমাদের পার্টিকুলার সিগন্যালের এজের। তো এগুলা কিছু ডেফিনেশন আছে, আপনারা যখন ইনফ্যাক্ট ল্যাবে কাজ করবেন তখন দেখবেন যে আমরা হয়তো আপনাদের লেআউট দিয়ে যেই ল্যাব গুলা করানো হবে, মানে লেআউট না, ইনফ্যাক্ট আপনারা যখন সার্কিট ল্যাব করবেন, সেই সার্কিট সিমুলেশন করবেন এবং তারপর ওটাকে আপনারা আলটিমেটলি মানে ট্রানজিস্টর লেভেলে সিমুলেশন করবেন এবং তারপর ওটা দিয়ে আপনারা ইভেন্চুয়ালি লেআউট করে সেটারও সিমুলেট করবেন। তো এইগুলোর ক্ষেত্রে আপনারা
ল্যাবে যখন আমরা কেডেন্সে ভার্চুয়াস ইউজ করব তখন ওখানে আমরা বিভিন্ন ক্যালকুলেটর ব্যবহার করে রাইজ টাইম এবং ফল টাইম ব্যবহার করাটা দেখব। তো রাইজ টাইম এবং ফল টাইম অথবা প্রপাগেশন ডিলে এগুলোর ডেফিনেশন আসলে মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত নিতে হয় এটা পার্টিকুলার বিভিন্ন রিসার্চার থেকে রিসার্চারের ভ্যারি করে। দ্যাট মিনস রিসার্চার যখন একটা বই লেখেন তিনি একটা পার্টিকুলার জিনিস ফলো করেন, অন্য একজন দেখা যায় অন্য একটা ফলো করছেন। এটা এখন দেখালেই বুঝতে পারবেন যে কিভাবে ভ্যারি করে। ধরেন আমরা প্রপাগেশন ডিলের কথা বলছিলাম। তো প্রপাগেশন ডিলে হতে পারে দুই রকমের। রাইজিং মানে হচ্ছে আপনার ইনপুটের কিছু অ্যাক্টিভিটির জন্য আমার আউটপুটটা যদি ডিজায়ার্ড আউটপুটটা যদি রাইজ করতে থাকে, দ্যাট মিনস আমাদের আউটপুটটা যদি 0 ভোল্ট থেকে বা লজিক 0 থেকে লজিক 1 এর দিকে যায়, এই রাইজিং অবস্থায় যেই এজটা আমাদের থাকবে, রাইজিং এজ সময়ে চেঞ্জের আউটপুটে এই রাইজিংটা চেঞ্জ হওয়ার জন্য যে ডিলেটা বা যে সময়টা লাগে এটাকে আমরা বলছি রাইজিং প্রপাগেশন ডিলে। ঠিক একইভাবে আমার ইনপুটের কিছু চেঞ্জের জন্য আউটপুটে যখন আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুটটা সিগন্যাল লেভেল হাই থেকে সিগন্যাল লেভেল লো হচ্ছে, অথবা লজিক 1 থেকে লজিক 0 হচ্ছে, মানে সিগন্যালটা ফল করছে, তখন ওই ইনপুটের চেঞ্জের জন্য আউটপুটের এই ফল করাটার যে সময়টুকু লেগেছে বা লাগছে এটাকে আমরা বলছি ফলিং প্রপাগেশন ডিলে। এখন ইনপুটের কোন পয়েন্ট থেকে আউটপুটের কোন পয়েন্ট, মানে টাইমের কোন পয়েন্ট থেকে টাইমের কোন পয়েন্ট পর্যন্ত মাপতে হবে, এইটা পার্সন টু পার্সন অথবা বই থেকে বইতে ভ্যারি করে। আপনারা যেই বই এখানে আমরা ফলো করার জন্য বলেছি ওয়েস্টের বইতে, ধরেন আমি একটা ইনভার্টার নিয়ে কথা বলছি, তো আমাদের ইনভার্টারে যদি আমরা ভি ইনটা আঁকি, ধরেন আমি বলছি যে আমাদের এক্স্যাক্টলি তো আসলে এরকম হয় না, যে আমাদের আইডিয়ালি তো হয় না, দেখা যায় যে আমাদের ইনপুটটা কখনোই সিগন্যালটা আইডিয়ালি এরকম স্টেপ ফাংশন হবে না। আমরা দেখবো যে এটা হচ্ছে কিছুটা র্যাম্প থাকবে, তার মানে এরকম ভাবে উঠে এভাবে যাবে আবার এভাবে গিয়ে এভাবে নামবে। ধরেন এটা আমাদের ইনপুট সিগন্যাল ভি ইন ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি। তাহলে এটার জন্য যখন আমরা তার করেসপন্ডিং ভি আউটটা আঁকবো, আমরা এখন ভি আউটটা আঁকতে যাচ্ছি, আমরা একটা ইনভার্টারের জন্য এটা আঁকছি, তখন আমরা দেখবো এদিকে টাইম আছে ন্যানো সেকেন্ড কিংবা পিকো সেকেন্ড যেটাই রাখি না কেন, আমরা দেখবো যে আমাদের ভি আউটটা এই দুই পয়েন্ট থেকে তো চেঞ্জটা পাচ্ছে। এখন এটা কোন পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি সেখানে অনেক কিছু ম্যাটার করবে। মানে আমার আউটপুটটা ধরেন এরকম ছিল, একটা পর্যায়ে গিয়ে নেমে 0 হলো, কিছুক্ষণ পরে গিয়ে আবার যেহেতু আমার আউটপুটটা 0 হয়ে গেছে সে লজিক লেভেল হাই হবে। এখন আমরা এই ইনপুটের চেঞ্জের জন্য আউটপুটের এই চেঞ্জটা পাচ্ছি। এখানে ডেফিনেশনটা বই থেকে বইতে ভ্যারি করে। আমরা যেটা ফলো করছি এটা এখানে আপনারা দেখবেন যে এখানে ডেফিনেশনটা নেওয়া হয়েছে 50%। তার মানে হচ্ছে আমাদের ইনপুটের সিগন্যালের 0 থেকে 1 ভোল্ট হচ্ছে, এটার যে 50% পয়েন্টটা আছে তার মানে হচ্ছে এই 50% পয়েন্টের থেকে আমার আউটপুটের যে 50% পয়েন্ট এই চেঞ্জের জন্য যে সময়ের পার্থক্যটা হয়, আমরা ওই সময়টাকে বই যদি ফলো করি তাহলে সেখানে তারা রাইজিং বা রাইজিং প্রপাগেশন অথবা ফলিং প্রপাগেশন দিলে ওই 50% টাইম দিয়ে হিসাব করে। তার মানে হচ্ছে আমার এই 0.5 ভোল্ট অর্থাৎ ইনপুট যখন উঠে 0.5 এ পৌঁছেছে, ওই পয়েন্ট থেকে শুরু করে আমার ইনপুটের ওই 1 হওয়ার জন্য আমার আউটপুটটা তো আলটিমেটলি ফল করলো। তো এই ফলিং এর এটা 50% এ এসেছে হচ্ছে এই পয়েন্ট। ইনপুট এখানে 50% এ যাওয়ার জন্য আমার আউটপুটটা এখানে ফল করেছে 50% এ। অতএব তারা এই যে টাইমটা আছে এটাকে বলছে প্রপাগেশন ডিলে, যেটা ফলিং। বুঝতে পেরেছেন সবাই? ঠিক একইভাবে আমার এই ইনপুটটা কিছুক্ষণ পরে গিয়ে যখন 0 হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি ইনভার্টারের জন্য এটা আবার হাই হচ্ছে। তো আমার আউটপুটে যেহেতু এখানে রাইজ করছে, আমরা এখান থেকে রাইজিং প্রপাগেশন ডিলেটা পাবো, এবং সেটা কত হবে, আমার এই ইনপুট 50% চেঞ্জের জন্য আমার আউটপুটটা যখন এই 50% রাইজ করেছে, এই টাইমের ডিস্টেন্সটাকে এই সময়টাকে আমরা বলছি প্রপাগেশন ডিলে বাট রাইজিং। এটা আপনারা এই বইতে আছে, কিন্তু এখন অনেক রিসার্চার এই ডেফিনেশন ব্যবহার করে কাজ করছেন না। তারা এভাবে রাইজিং এবং ফলিং ডিলে বের করেন না। তারা মনে করছেন যে এটার চাইতে বেশি অ্যাকুরেট হয়
যদি আমরা ইনপুটটাকে আগে ক্যাপচার করতে পারি এবং আউটপুটটাকে পরে, দ্যাট মিনস আমাদের, কারণ আমাদের নয়েজ মার্জিনের উপর আসলে ডিপেন্ড করে, নয়েজ মার্জিনের উপর ডিপেন্ড করবে আসলে প্রপাগেশন ডিলেটা কি হওয়া উচিত, ডেফিনেশনটা। তো তারা মনে করছেন যে আমাদের নয়েজ মার্জিনের 10% থেকে 10% থেকে 10% থেকে 90% পর্যন্ত যাওয়াটাকেই আমাদের নেওয়া উচিত হচ্ছে প্রপাগেশন ডিলের ডেফিনেশন। এখন আমরা নিচ্ছি 50% থেকে 50%, তার মানে আমরা আউটপুট ইনপুট 50% এর জন্য আউটপুট যেখানে 50% পৌঁছেছে, এটাকে আমরা এখন বইয়ের ডেফিনেশনে দেখছি। বাট আমাদের বর্তমানে রিসার্চাররা মেইনলি এখনো পর্যন্ত ফলো করেন যে আমাদের ইনপুট 10% চেঞ্জের জন্য আমার আউটপুট কখন 90% পৌঁছেছে, অথবা কেউ কেউ ফলো করেন ইনপুট 20% এর জন্য আমার আউটপুট যখন 80% পৌঁছেছে, তারা এই টাইমটাকে বলছেন যে আমাদের রাইজিং অথবা ফলিং ডিলে। তার মানে হচ্ছে আপনার ইনপুট যখন এখানে উঠতে শুরু করেছিল, তা যদি এই পয়েন্ট বরাবর আমি যদি 10% থেকে 90% নেই, এই পয়েন্টে যদি তার পটেনশিয়াল থাকে 0.1 ভোল্ট, তাহলে ওই পয়েন্টের জন্য যে টাইমটা আমরা পাচ্ছি, এখান থেকে আমার আউটপুটটা যখন 90%, তো আমার আউটপুট তো এখানে 1 থেকে 0 হচ্ছিল, তো 1 থেকে 0 মানে হচ্ছে তার 90% পৌঁছানো মানে হলো 1 ভোল্ট থেকে 0 ভোল্টে যাওয়ার 90% পৌঁছানোর মানে হচ্ছে যখন 0.1 ভোল্টে পৌঁছায়। তার মানে যখন 0.1 ভোল্টে আমার আউটপুটটা পৌঁছাবে, অর্থাৎ ধরেন এটা যদি 0.1 হয়, তাহলে এর করেসপন্ডিং যে টাইম, সেই টাইমটাকে তারা ফলিং প্রপাগেশন ডিলে বলছে। কি বললাম, ইনপুট 10% থেকে আউটপুট 90%। আমাদের বই ফলো করছে 50-50, কিন্তু ইনফ্যাক্ট আমার ধারণা তার ল্যাবে 50-50 দিয়ে করবেন, কিন্তু বর্তমানে যে এরা কাজ করছেন তারা 10% থেকে 90% অথবা 20% থেকে 80% এর উপর ডিপেন্ড করে এই কম্পিউটেশন গুলো করছেন। একইভাবে রাইজিংটা কি হবে, যখন আমার এই ইনপুটটা পড়তে শুরু করেছিল, তার যে 10% মানে হচ্ছে 0.9 ভোল্ট থেকে আমার আউটপুটটা যখন 90% পৌঁছাচ্ছে, তার মানে হচ্ছে 0.9 ভোল্ট যখন পৌঁছাবে, ওই সময়ের যে গ্যাপটা পাবো, সেই গ্যাপটাকে আমরা বলবো ফলিং প্রপাগেশন ডিলে। সরি, এটা হচ্ছে রাইজিং প্রপাগেশন ডিলে। তাহলে আমার আউটপুটটা যখন রাইজ করে 90% হয়েছে, কার জন্য? ইনপুট 10% চেঞ্জের জন্য। আউটপুট যখন 90% রাইজ করেছে, আমরা এই টাইমের ডিসটেন্সটাকে বলছি রাইজিং প্রপাগেশন ডিলে। সবাই কি এই দুটো ডেফিনেশন ক্লিয়ার? বই ফলো করছে 50%, কিন্তু ইয়েরা বর্তমান লিটারেচারে ফলো করছে 10% থেকে 90%, অথবা কেউ কেউ 20% থেকে 80% কাজ করেন। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর রাইজ টাইম ফল টাইমটা কি? রাইজ টাইম ফল টাইমটা কি হবে? ধরেন আমার এই আগের ইনপুটের জন্যই আমি ভি আউটটা আঁকছি, ধরেন ভি আউটটা এখানে আঁকলাম, 1 ভোল্ট আর 0 ভোল্টের মাঝখানে ভ্যারি করছে টাইমের সাথে সাথে। তাহলে এখানেও ডেফিনেশন কেউ 10% থেকে 90% নেয়, কেউ 20% থেকে 80% নেয়। ঠিক আছে, আমি পার্সোনালি 10% থেকে 90% বেশি ইনক্লাইনেশন, তাই আমি ওটা বলছি, বাট 20% থেকে 80% কিন্তু নেয়। আচ্ছা, 10% থেকে 90% মানে হচ্ছে আমাদের এই আউটপুটটা তো এখানে ইনিশিয়ালি ফল করেছে, এটা তো ফলিং অফ কন্ডিশন, আর এটা হচ্ছে রাইজিং কন্ডিশন। এখানে রাইজ করছিল, এখানে ফল করছিল। তো ফল করার সময় সে তার 10% ভ্যালু থেকে 90% পৌঁছাতে যে সময় লাগবে, সেটাকে আমরা বলবো ফলিং বা ফল টাইম, এই এজের ফল টাইম। একইভাবে রাইজ করার সময় 10% থেকে 90%, দ্যাট মিনস 10% ভ্যালু থেকে 90% যেতে এই এজটার যে সময় লেগেছে, সেটাকে আমরা বলবো ফল রাইজ টাইম অথবা রাইজিং টাইম। তাহলে আমাদের 10% থেকে 90% এর ডেফিনেশন যদি আমরা ফলো করি, তাহলে 10% মানে 0.9 ভোল্ট এবং 0.1 ভোল্ট। তার মানে 0.9 আর 0.1 বরাবর যদি আমি ডট দেই, তাহলে এই 0.9 থেকে এই 0.1 এ পৌঁছাতে, দ্যাট মিনস ফল করতে তার যে সময় লেগেছে, এটাকে আমরা বলছিলাম ফলিং টাইম বা ফল টাইম। একইভাবে এই 0.1 থেকে 0.9 এ আসতে তার যে সময় লাগছে, এখানে সে রাইজ করেছে, এটাকে আমরা বলছি রাইজ টাইম বা রাইজিং টাইম।
ঠিক আছে, এই ডেফিনেশন গুলো আপনার সামনে মাঝে মাঝেই লাগবে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি অনেকেই আছেন ক্লাসে, দেখতে পাচ্ছি প্রায় 34 জনের মতন আছেন। আপনাদেরকে আগে বলা ছিল যে আপনাদের এক্সামটা এই উইকে আমরা সেকেন্ড যে ক্লাস সেই ক্লাসে নেওয়ার কথা। এখন আমি হেড স্যারের সাথে কথা বলেছি, স্যার আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন অনলাইনে এক্সাম এই মুহূর্তে না নিতে। তার মানে অনলাইনে এক্সাম নেওয়া যাবে না। তাহলে এখন আপনাদের সাথে আমার আজকের পরে থিওরিটিক্যালি এর পরের পরবর্তী ক্লাসে এক্সাম হওয়ার কথা। তো আপনাদের সাথে আমার আজকের পরে যেই দিনই সামনাসামনি দ্যাট মিনস ফেস টু ফেস ক্লাস হবে, সেই দিনই একই সিলেবাসের উপর আপনাদের এক্সামটা হবে। ঠিক আছে? তবে যদি এমন হয় পরীক্ষা নিতে নিতে আরো 3-4 সপ্তাহ চলে যায়, তখন কিন্তু আমাদের সিলেবাস এবং পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হতে পারে। যদি ইমিডিয়েটলি এই ঘটনা ঘটে, দ্যাট মিনস এই সপ্তাহে অথবা নেক্সট উইকের শুরুর দিকেই আমরা এই ধরনের কোনো কিছু করতে পারি, তাহলে আমাদের এক্সিস্টিং সিলেবাসের উপরই এক্সামটা হবে। আর তা না হলে সিলেবাসের অবশ্যই পড়তে পারবে। সবাই ক্লিয়ার? সিআর যিনি আছেন তাকে একটু কষ্ট করে যারা ক্লাসে নাই তাদেরকে ইনফর্ম করতে হবে, আমি প্রোভাইডেড এটা ক্লাসরুমে মেনশন করে দিব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা এই টুকটাক ডেফিনেশন গুলো দেখলেন। এখন আমরা আগের দিন সাইজিং দেখছিলাম, সাইজিং এর একটা উদাহরণ দেখাবো, সেখান থেকে টেন্টেটিভ নোড ক্যাপাসিটেন্সটা কি সেটা একটু দেখবো। ধরেন আমরা একটা এনমস নেটওয়ার্ক আঁকি, আপনাদের একটা এনমস নেটওয়ার্ক ধরেন গিভেন দিয়ে দেওয়া হয়েছে, এরকম 4টা সিরিজ স্ট্যাকে আছে। ধরেন এই সার্কিটটা আপনাকে গিভেন। এখন এটাকে সাইজ করতে বললাম, জাস্ট এনমস নেটওয়ার্কটা দিয়েছি, পিমসটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি বললাম যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনি আর বের করে দিবেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়ার্স্ট কেস সিনারিওতে আর। তাহলে আপনাকে এই নিচে নেটওয়ার্কে আর বানাতে হবে। প্রথম কনসেপ্ট হচ্ছে আপনাকে কোন দিকে যেতে হবে, আপনাকে লংগেস্ট পাথটা খুঁজে বের করতে হবে যে কোন পাথটা আমার লংগেস্ট, আমরা সেটাকে সাইজ করবো ফার্স্টে। এইভাবে গ্রাজুয়ালি আমরা শর্টেস্ট পাথের দিকে আসবো, লংগেস্ট থেকে পরে সেমি লংগেস্ট করে করে আমরা ইভেন্চুয়ালি শর্টেস্টের দিকে আসবো। এখন এখানে দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটের পাথ হতে পারে কি কি, আইদার এ বি সি ডি এটা হতে পারে, অথবা অন্য কোনো ওয়ে কি আছে। যদি আমি এ বি থেকে এসে ই তে যাওয়া শুরু করি, তাহলে এ বি থেকে এসে কিন্তু ই আলটিমেট আবার ফেরত যাচ্ছে, তার মানে এটা পসিবল না। আবার ধরেন এ বি সি হয়ে যদি আমি ডি তে না গিয়ে এফ কে নিতে চাই, তাহলে এ বি সি হয়ে কিন্তু আবার এফ ফেরত যাচ্ছে, সেটা পসিবল না। আচ্ছা, ধরেন আমি ই থেকে শুরু করলাম, তাহলে ই থেকে শুরু করে কিন্তু আমি এসে সি ডি তে যেতে পারবো। ই থেকে এসে এ বি তে গেলে আবার ফেরত যাবে, দ্যাট মিনস ওটা পসিবল না। ই থেকে এসে সি ডি দিয়ে আমি ডিসচার্জ করতে পারবো। আবার আরেকটা হতে পারে আমি যদি এফ দিয়ে আসি এবং সি হয়ে ই দিয়ে যাই, ফেরত যেতে পারবো না। বা এফ দিয়ে আসি সি হয়ে যদি বি এ হয়ে যাই, ফেরত যেতে পারবো না। কিন্তু আমরা যদি এফ দিয়ে আসি এবং যদি ডি দিয়ে যাই, তাহলে কিন্তু আমি ডিসচার্জ করতে পারবো। তার মানে আমার 3টা পসিবল পাথ পাচ্ছি। অন্য কোনো কি পসিবল পাথ আপনাদের চোখে পড়ছে? পড়লে আমাকে জানান, নাকি যা লিখেছি ঠিক আছে? যা লিখেছি ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন ডিসচার্জ হওয়ার পাথ? জি স্যার। আছেন তো সবাই? 2-1 জন জি রেসপন্স স্যার। করছেন, বাকিরা নাই। আচ্ছা, প্রথমত আমরা কি করি, সবাইকে 1x করি। তাহলে সবাইকে যদি আমি এক্সকিউজ মি, হ্যাঁ, সবাইকে যদি 1x করে সাইজ করা হয়, সবাইকে 1x ধরেন প্রথমে, তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এখানে আপনার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এখানেও আর, এখানেও আর, এখানেও আর, টোটাল কত আসছে? 4r। এই পাথ কেন নিচ্ছিলাম? কারণ এটা লংগেস্ট পাথ। আপনি পাচ্ছেন 4r, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর বানানো।
তো 4R কে R বানাতে হলে আমাকে কি করতে হবে? 4R থেকে আমার আনতে হবে হচ্ছে R। 1/4 করতে হবে রেজিস্ট্যান্স, তার মানে আমার উইডথ করতে হবে 4 টাইমস। তার মানে এগুলোর সাইজ আসলে 1x হবে না, এগুলোর সাইজ হবে, এগুলো হবে 4x। ক্লিয়ার সবাই? এর পরবর্তী লংগেস্ট কোনটা? ইসিডি। তাহলে যে পরবর্তী লংগেস্ট আমরা নেই, তাহলে এই 4x আর এই 4x, এই সি আর ডি এর জন্য তাদের করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত? R/4 এবং R/4 হয়ে আছে। এখন আমাকে দেখতে হবে এই ই দিয়ে আসলে এই পথের রেজিস্ট্যান্স আর কিভাবে হয়। এখন ই এর সাইজ আপনার যা হবে, ধরেন ই এর রেজিস্ট্যান্স এই মুহূর্তে হচ্ছে আর ই, তাহলে এই আর ই যোগ আপনার এই R/4 আর এই R/4, দ্যাট মিনস R/4 প্লাস R/4 সমান সমান এই পথের টোটাল রেজিস্ট্যান্স হতে হবে আর। এর অর্থ আর ই প্লাস R/2 ইজ ইকুয়াল টু আর। তার মানে আর ই হতে হবে আর মাইনাস R/2, which means শুধু R/2। এখন আর ই কে আপনি 1x দিয়ে, আর ই কে আপনি 1x দিয়ে ছিল আর, কিন্তু এটাকে আমার বানাতে হবে R/2, অর্ধেক করতে হবে, তার মানে উইডথ করতে হবে 2 টাইমস। তার অর্থ আমার এটা হবে আসলে twice x। সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত কি করলাম? R/4 এর ব্যাপারটা আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে স্যার? অবশ্যই, অবশ্যই। ধরেন 4x পর্যন্ত কি ক্লিয়ার? ধরেন কেন 4x আসলো 4টা? জি স্যার। আচ্ছা, এখন সি আর ডি 4x হয়ে গেছে, এটা ফিক্সড, চেঞ্জ করতে পারবো না তো, কারণ অলরেডি সেট করে ফেলেছি। এখন যখন 1x ছিল এইটার ভ্যালু, তখন এই 1x এর জন্য তার রেগুলার রেজিস্ট্যান্স হচ্ছে আর। যখন এটাকে 4x করেছেন, 4 গুণ করেছেন, তখন তার রেজিস্ট্যান্সটা হয়ে যাবে হচ্ছে 1/4। যত গুণ বাড়াবেন উইডথ, রেজিস্ট্যান্স হবে তত ভাগের 1 ভাগ। আপনি উইডথকে দ্বিগুণ করলে রেজিস্ট্যান্স হবে অর্ধেক, উইডথকে 3 গুণ করলে রেজিস্ট্যান্স হবে 1/3, উইডথকে 4 গুণ করলে রেজিস্ট্যান্স হবে 1/4। তো এই জন্য এটা হয়েছে R/4। একইভাবে ডিটাও হয়ে যাবে R/4। যেহেতু এই দুটো R/4 হয়ে আছে, আর আমরা ই কে সাইজ করতে যাচ্ছি, এখন ই এর পাতটা কেমন? ই এর পাতটা ছিল ই, সি এবং ডি। সি আর ডি তো 1/4 করে রেডি হয়ে আছে R/4 করে, সো দুইটা R/4 রেডি হয়ে আছে। এখন এই ই এর রেজিস্ট্যান্সটা আমরা ধরছি আর ই, আর বাকি দুইটা সি থেকে এসছে আর ডি থেকে এসছে। তিনটার যোগফল আমাদের উদ্দেশ্য হচ্ছে আর বানানো। তাহলে এই R/4 আর R/4 যোগ করলে হয় R/2। এটা আর ই আছে, এটা আর, এটাকে ডান দিকে নিলে এরকম দাঁড়াচ্ছে এবং R/2 পাচ্ছি। তার মানে আর ই হতে হবে R/2, যেটা এই মুহূর্তে 1x দিয়ে আছে আর। তাহলে আমাদের আর থেকে R/2 করার জন্য আপনার রেজিস্ট্যান্সটা করতে হচ্ছে হাফ। রেজিস্ট্যান্সকে আপনার যা করতে হবে, উইডথ ঠিক তার উল্টো একটা করবেন। রেজিস্ট্যান্সকে অর্ধেক করা মানে উইডথকে দ্বিগুণ করতে হবে। রেজিস্ট্যান্সকে 1/4 করা মানে উইডথকে 4 গুণ করতে হবে। রেজিস্ট্যান্সকে 1/6 করা মানে আপনার উইডথকে 6 গুণ করতে হবে। এই জন্য এই হাফের জন্য এখানে 2 টাইমস উইডথ বললাম। বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনার বাকি আছে এই এফটা। এই এফ ডি পাথের জন্য সে ডি কে নিবে। ডি অলরেডি 4x দিয়ে R/4 হয়ে আছে, সো আপনি এই পথটা এখন দেখছেন, এটা অলরেডি R/4 হয়ে আছে। এখানে আপনার রেজিস্ট্যান্স ধরেন আর এফ, তাহলে এই আর এফ প্লাস ডি এর রেজিস্ট্যান্স আগে থেকে বের হয়ে আছে R/4 সমান সমান আর, আর বানাতে হবে তাই। তাহলে আর এফ এর ভ্যালু কত দাঁড়াবে? আর মাইনাস R/4, যেটা ইভেন্চুয়ালি 3R/4। অর্থাৎ আপনার আর এফ, যেটা এই মুহূর্তে 1x এর কারণে আর হয়ে আছে, সেটাকে আপনার বানাতে হবে 3R/4।
3/4 করতে হবে রেজিস্ট্যান্স, তার মানে আপনার উইথ করতে হবে উল্টা, রেসিপ্রোকাল ভ্যালু 4/3 উইথ। তার মানে এই সাইজটা হবে 4/3 এক্স। যে কোনো এক্স এর ভ্যালু 1 অপেক্ষা বড় হলেই ইটস ডুয়েবল। হাউএভার ফ্যাব্রিকেটেবল হবে কিনা সেটা ম্যাটার করবে অনেক কিছুর উপরে। আমরা ধরে নিচ্ছি ফ্যাব্রিকেট করার জন্য আপনার ইন্টিজার নাম্বার ওখানে ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে কোনো 4/3 ফ্র্যাকশন আপনি রাখতে পারবেন না। বাট এই কোর্সের জন্য রাখা কোনো সমস্যা না। ফ্যাব্রিকেট করার সময় আমরা 4/3 এই ফ্র্যাকশনটা রাখবো না, ঠিক আছে? আমরা এটার সিলিং ভ্যালু ব্যবহার করতে বাধ্য। সো 4/3 হচ্ছে 1.333 চলছে, তার সিলিং ভ্যালু হচ্ছে পরবর্তী আপার ইন্টিজার, দ্যাট মিনস 2। সো আপনারা 2x দিয়ে করবেন। সো কম্পিউট এখানে 2x দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ইভেন্চুয়ালি আপনার সার্কিটটা কেমন হলো দেখতে? এই সবগুলো 4x 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 এবং 4x। আচ্ছা, এটা একটু বড় করে আঁকলে ভালো হয়। আর তারপরে এখান থেকে একটা চয়েস এক্স আছে, দিয়ে সে গিয়ে লেগেছে এখানে এই নোডে, এবং এখানে আরেকটা আছে যেটা হচ্ছে 4/3x, অথবা আপনারা চয়েস এক্স নিয়েও করতে পারেন, সমস্যা নাই। সবাই এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এটা আপনার আউটপুট নোড, যেখানে আমরা বলছিলাম সিএল লোড ক্যাপাসিটেন্স আছে। তাহলে এই সাইজের উপর ডিপেন্ড করে আপনারা আসলে প্রত্যেকটা নোডের ক্যাপাসিটেন্স এখন বের করতে পারবেন, কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে টেন্টেটিভ ক্যাপাসিটেন্স। আমরা কয়েকদিন পর ক্যাপাসিটেন্সের একটা ভ্যালু বের করব লেআউট থেকে, ওইটা দিয়ে আমরা ফার্দার ম্যাথ করব। আজকে আপনাদের বোঝানোর জন্য বলছি টেন্টেটিভ ক্যাপাসিটেন্স। আজকে আমি কল্পনা করে নিচ্ছি যে প্রত্যেকটা মসফেট ফ্যাব্রিকেট করার পরে তারা আলাদাভাবে ফ্যাব্রিকেট করা হয়েছে, তারা কোনো ড্রেইন বা সোর্স জোন, কোনো ডিফিউশন রিজিয়ন শেয়ার করছে না। মনে রাখেন, আজকে কোনো ডিফিউশন রিজিয়ন শেয়ার করছে না। নো শেয়ারিং অফ দ্য ডিফিউশন রিজিয়ন, ঠিক আছে? কোনো ডিফিউশন রিজিয়ন আজকে শেয়ার করছি না। তার মানে আপনার এখানে এক একটা ট্রানজিস্টরের যে সাইজ আপনারা পেয়েছেন, তার গেইটে, সোর্সে এবং ড্রেনে সমান পরিমাণ ক্যাপ আছে। কি বললাম? এটা 4x হওয়া মানে হলো তার গেইটে একটা 4c ক্যাপ তৈরি হবে, তার ড্রেনে একটা 4c ক্যাপ তৈরি হবে, তার সোর্সে একটা 4c ক্যাপ তৈরি হবে। বুঝতে পারলেন? এখন দেখেন, প্রত্যেকটা গেইটে তো 4c করে আসছে, সমস্যা নাই, এখানে 4c, বাট এখানে আছে 2c, এখানেও আছে 2c ক্যাপাসিটেন্স, সি সাম কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই নোডে, ধরেন এই নোডের নাম দিলাম পি নোড। বলেন তো পি নোডের ক্যাপাসিটেন্স কত? কেউ কি বলতে পারবেন পি নোডের ক্যাপাসিটেন্স কত? এইটার দিকে যদি তাকান, তার গেইটে আছে, তার সাইজ কত? 4x, তার মানে গেইটে আছে 4c, তার ড্রেইনে আছে 4c, এখানে তার গ্রাউন্ডেও আছে 4c।
তার উপরে আরেকটা 4x ছিল যার গেটে আছে 4c, এটারও একটা ড্রেন আছে যেখানে আছে 4c, এটারও একটা সোর্স আছে যেখানে আছে 4c। এই 2cটার দিকে তাকান, তার গেটে আছে 2c, এটা তার ড্রেন ছিল, যেই ড্রেনে আছে 2c, আর এটা তার সোর্স, সেখানেও আছে 2c। আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। আচ্ছা, ক্যাপাসিটর যদি তিনটা প্যারালালি থাকে ভ্যালু কত বলেন তো? একটা ক্যাপাসিটর C1, আরেকটা ক্যাপাসিটর C2, আরেকটা ক্যাপাসিটর C3, এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত? 12 সি স্যার। 1 C1 C2 C3, সো এটার ইকুইভ্যালেন্ট কত? C1 plus C2 plus C3। রাইট। তাহলে এখন আমাকে বলেন, আমি আপনাদের এখানে ক্যাপাসিট্যান্স সবগুলো এঁকে দিলাম, তাহলে বলেন তো এই নোডের ক্যাপাসিট্যান্স কত হবে? ক্যাপাসিট্যান্স কত হবে? এই 12 নোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 4 আছে, রাইট, উপরে আরেকটা 4 আছে, 4 আর 4 কত? 8। কিন্তু এখানে এদিক থেকে আরেকটা এসছে না, সেটা কত? সেটা কিন্তু 2। 4 প্লাস 4 প্লাস 2। আর কিছু আছে? এটা কি বুঝতে পেরেছেন কেন এখানে 10C লিখলাম? জি স্যার। তাহলে এই নোডের ক্যাপাসিট্যান্স কত? এখান থেকে একটা 4C আসবে, এখান থেকে একটা 10C স্যার। 4C আসবে, 4 আর 4 8, আর এখানে আরেকটা তার যোগ হয়েছে, সেখান থেকে একটা 2C আসবে, সো এখানেও কিন্তু 10C। আচ্ছা, এই নোডের কত? এই নোডে উপর থেকে স্যার একটা 4C, 8C। নিচ থেকে একটা 4C, এখানে কিন্তু 8C এর মতো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করলাম। উপরের এই নোডে CL যেখানে আউটপুট নোড, এখানে কত আসবে? এটা থেকে 4C, এখান থেকে কত, আর এখান থেকে কত? এখান থেকে 2C, আর এখান থেকেও 2C। তাহলে এই নোডে ক্যাপাসিট্যান্স পাচ্ছেন 8C প্লাস CL কে ড্রাইভ করছিলাম, তার 8C প্লাস CL। আমি কি ঠিক লিখলাম? জি স্যার। আচ্ছা, এই গ্রাউন্ডের কাছে যে নোডটা ছিল, এখানে ক্যাপাসিট্যান্স কত হবে বলেন তো? 4C তো লিখেছিলাম, কিন্তু আসলে ক্যাপাসিট্যান্স কত হবে? এই ক্যাপাসিট্যান্সটা কিন্তু 0, এখানে কোনো ক্যাপাসিট্যান্স ফর্ম করবে না, কারণ এই টার্মিনাল অলরেডি গ্রাউন্ডেড। প্রত্যেকটা ক্যাপকে কিন্তু আমরা এঁকেছিলাম এইভাবে, ক্যাপের এক টার্মিনাল অলরেডি গ্রাউন্ড ছিল, অন্য টার্মিনালে যদি অন্য কোনো পটেনশিয়ালের স্কোপ থাকতো তাহলে ওখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করতো, কিন্তু এই টার্মিনাল তো অলওয়েজ গ্রাউন্ডেড, দ্যাট মিন্স এখানেও কিন্তু গ্রাউন্ডই আছে, সো ওখানে কিন্তু কোনো ক্যাপাসিট্যান্স ফর্ম করলেও ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স 0। বুঝতে পেরেছেন? সো এই জন্য সোর্স টার্মিনাল আর ভিডিডি তে কোনো ক্যাপ থাকবে না, বাট অন্য জায়গায় কিন্তু ক্যাপাসিট্যান্স এভাবে ফর্ম করবে। হাউএভার আমরা সামনে দেখবো যে ক্যাপাসিট্যান্সের ভ্যালু আজকে যেভাবে লিখলাম আসলে এরকম ভ্যালু না, আসল ভ্যালু আরেকটু কম হবার চান্স থাকবে বেশি, যদি আমরা ডিফিউশন রিজিয়নকে শেয়ার করতে পারি। কিন্তু যদি ওখানে কোনো কারণে কাপলিং ক্যাপাসিট্যান্স চলে আসে বা ফিড থ্রু ক্যাপাসিট্যান্স চলে আসে, তাহলে কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালু আবার বাড়বে। বুঝতে পারলেন? স্যার ক্যাপাসিট্যান্স আমরা পর্যন্ত সবাই ক্লিয়ার? জি জি বলেন। স্যার আমরা গেটের ক্যাপাসিটেন্স গুলা ইগনোর করলাম কেন? জাস্ট ড্রেন আর সোর্সের না গুলাকে না 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 কাউন্ট না, করলাম। আমরা কিন্তু কোনো গেটের ক্যাপাসিট্যান্স ইগনোর করি নাই, আমি এখানে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সকে লিখেছি, প্রত্যেকটা গেটে কিন্তু 4C করে আছে, জি কিন্তু স্যার, এই কিন্তু গেটটা এখানে কাউন্টের কানেক্টেড সময় না। তো নোডে। এই গেট আচ্ছা এই গেট কি এখানে নোডে কানেক্টেড? এই নোডে যারা যারা কানেক্টেড তাদেরটা যোগ হবে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে কষ্ট করে একটু লগ আউট করে আবার জয়েন করেন।
আচ্ছা, আজকে আমরা দেখবো পাস ট্রানজিস্টর অপারেশনটা কেমন হয়। আপনারা কি পাস ট্রানজিস্টরের নাম শুনেছেন? স্যার আগের স্লাইড থেকে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার আমাদের কি তাহলে ড্রেনে কোনো ক্যাপাসিটেন্স তৈরি হবে না? হবে তো, প্রত্যেকটা ড্রেনে ছিল তো। মানে যে ধরেন ড্রেনটা আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড ওই ড্রেনে ক্যাপাসিটেন্স হবে না? ওই গ্রেনে ক্যাপাসিটেন্স ফর্মটা করেছে ঠিকই, কিন্তু ক্যাপাসিটেন্সটা আসলে ইফেক্টিভলি ফর্ম করে তখনই, ধরেন আপনি বাজার থেকে একটা ক্যাপাসিটেন্স কিনে নিয়ে এসেছেন, তার দুই প্রান্তে আপনি গ্রাউন্ড দিয়ে রেখেছেন, ক্যাপাসিটেন্স তো আছে ঠিকই, এটা অস্বীকার করার স্কোপ নাই, কিন্তু এটা কি ইফেক্টিভ ক্যাপাসিটেন্স হবে? হবে না। ক্যাপাসিটেন্সটা ইফেক্টিভ তখনই হবে যখন তার কোন একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালের পটেনশিয়ালটা ডিফারেন্স তৈরি করতে পারবেন, তাই না? বিকজ এই যে ক্যাপাসিটেন্স গুলো এঁকেছে, এই ক্যাপাসিটেন্স গুলো ফর্ম করেছে হচ্ছে মেইনলি প্রত্যেকটা টার্মিনালের সাথে অন্য টার্মিনালের মাঝখানে। যেমন ধরেন সোর্সের ক্যাপাসিটেন্সটা হচ্ছে সোর্স থেকে বডি আর সোর্স থেকে যে গ্রাউন্ড কানেকশন আছে ওর মাঝখানে তো আপনার অক্সাইড লেয়ার আছে বা ওর মাঝখানে ডিফিউশন লেয়ার আছে। তো যত ধরনের ইনসুলেশন আছে বা সেমি বা সুডো ইনসুলেশন আছে সেখানে ক্যাপাসিটেন্স ফর্ম করে। তো সোর্সের সাথে যখন আপনার বডিতে কানেকশন ছিল, যখন একেবারে নিচে টার্মিনালে চলে আসছেন, তখন কিন্তু এই সোর্স আর তার বডির পটেনশিয়াল দুটাই কিন্তু গ্রাউন্ড। এটাও 0 ভোল্ট, এটাও কিন্তু 0 ভোল্ট। সো এই জন্য এখানে সোর্স টু বডি যেই ক্যাপাসিটেন্সটা ফর্ম করার কথা সেটা থাকলেও উভয় প্লেটে একই পটেনশিয়াল পাচ্ছে, তো এই কারণে ইফেক্টিভলি তার ক্যাপাসিটেন্সটা হচ্ছে 0। আর গেট টু সোর্স যেই ক্যাপাসিটেন্সটা থাকে ওটাকে আমরা গেট ক্যাপাসিটেন্সের মধ্যে নিয়ে আসি সিজিএস হিসাবে। এই জন্য ওটা গেটে কম্পিউট করা হচ্ছে। গেটের মধ্যে আমরা গেট ক্যাপাসিটেন্সের মধ্যে তার গেট টু ড্রেইন, গেট টু বডি আর গেট টু সোর্সকে ইনক্লুড করছি। এই কারণে এই পয়েন্টে যে ডিফিউশন ক্যাপাসিটেন্স ছিল সোর্সের সেটা হচ্ছে ইফেক্টিভলি এখানে 0 যখন সে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। বুঝলেন? জি স্যার। আমরা পাস ট্রানজিস্টর নিয়ে আজকে দেখবো। পাস ট্রানজিস্টর হচ্ছে, ধরেন আপনি একটা সিঙ্গেল এনমস কে এনে যদি অপারেট করতে চান বা একটা সিঙ্গেল পিমস কে নিয়ে যদি আপনি অপারেট করতে চান এবং সেটা দিয়ে যদি আপনি কানেকশন দেন, যেখানে আপনি গেটে একটা কন্ট্রোলিং সিগন্যাল দিবেন যেটা কন্ট্রোল করবে যে আপনি কোনো সিগন্যালকে পাস করাবেন কিনা। দ্যাট মিনস একটা এনমস এর ক্ষেত্রে যদি আমি গেটে একটা কন্ট্রোল সিগন্যাল দেই, ধরেন কন্ট্রোল সিগন্যাল দিলাম, দিয়ে আমি যদি এইটাকে এই ড্রেইন টু সোর্স কে অন করে ড্রেইন থেকে পটেনশিয়াল সোর্সে নিয়ে আসি অথবা সোর্স থেকে পটেনশিয়াল ড্রেইনে নিয়ে যাই, তাহলে এটাকে বলবো একটা এনমস পাস ট্রানজিস্টর। দ্যাট মিনস ড্রেইন থেকে আমি একটা লজিক 1 কে সোর্সে নিয়ে আসলাম অথবা সোর্স থেকে একটা লজিক 0 কে আমি ড্রেইনে নিয়ে আসলাম, এটাকে বলবো এনমস পাস ট্রানজিস্টর। ঠিক একই জিনিস পিমস এর ক্ষেত্রে হবে। গেটে কন্ট্রোল করে কোন একটা কন্ট্রোলিং ভোল্টেজ দিয়ে আমি যদি ইনপুট থেকে মানে ড্রেইন সোর্স থেকে ড্রেইনে কিছু আনতে পারি বা ড্রেইন থেকে সোর্সে কিছু আনতে পারি, তাহলে ওটাকে বলবো পিমস পাস ট্রানজিস্টর। এখন এদের কিছু সুবিধাও আছে, এদের কিছু অসুবিধা আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি একটা এনমস দিয়ে অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারছেন। আমি যদি আপনাকে বলি এটা ইমপ্লিমেন্ট করেন, এফ সমান সমান এ টাইমস বি, স্ট্যাটিক সিমস দিয়ে যদি করতে চান কয়টা গেট লাগবে বলেন তো? আপনার প্রথমে এটাকে বানাবেন এ টাইমস বি বার, আবার বানাবেন বার। এটা হচ্ছে একটা 2 ইনপুট ন্যান্ড গেট, লাগবে যেখানে 4টা ট্রানজিস্টর। পরে করবেন একটা ইনভার্টার, সেখানে লাগবে আরো 2টা ট্রানজিস্টর, মোট লাগবে 6টা। আমি কি ভুল বললাম? না স্যার। ঠিক আছে না? কিন্তু জি স্যার। ধরেন আমি যদি এই এনমসটা যেটা এঁকেছি আমি এখানে দিলাম এ আর এখানে দিলাম বি, এখান থেকে নিচ্ছি আউটপুট, এটাও কিন্তু এফ সমান সমান এ বি তৈরি করবে। একটা এনমস দিয়ে হয়ে গেল, ওখানে লেগেছিল 6টা ট্রানজিস্টর, 3টা এনমস 3টা পিমস, কিন্তু এখানে একটা দিয়ে কাজ হয়ে গেছে। তাই নয় কি? আপনি যখন এ তে সিগন্যাল দিবেন, এ ধরেন যখন আপনি 1 দিয়েছেন তখন বি তে 1 থাকলে এটা পাবে 1, এখানে যখন 0 দিবেন এটা পাবে 0, বিকজ এটা তো মাঝখানে একটা রেজিস্ট্যান্স। আমরা একটু আগে দেখলাম না, আমরা আগের দিন দেখেছি না এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। আপনি যখন গেটে দিচ্ছেন 1,
এটা অন হয়ে গেছে, কারেন্ট ফ্লো করবে, সো বি তে যা আছে তা এখানে চলে আসবে, তার মানে এফ সমান সমান এ টাইমস বি। আর এ যদি হয় 0, তাহলে বি তে যাই থাকুক না কেন আউটপুটে কিছু আসবে না। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ারলি দেখায়, তাহলে বুঝতে পারবেন। আমি ধরেন এখানে দিচ্ছি এ আর এখানে রেখেছি বি, একটা ট্রুথ টেবিল লিখে আসেন। 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, ধরেন 0 0 দিয়েছি, এখানেও 0 এখানেও 0, এটা অন হবে? না স্যার। এটা তো অফ, তার মানে আউটপুট 0। এখন ধরেন 0 1, এতে দিয়েছি 0, বিতে দিয়েছি 1, অন হবে? এতে দিয়েছেন 0, না স্যার, হবে অন না। হবে? অফ, মানে 0। এবার এতে দিবেন 1 আর বিতে দিবেন 0, এতে দিয়েছেন 1, বিতে দিয়েছেন 0, এখন কি অন হবে? এতে দিয়েছেন 1, বিতে দিয়েছেন 0, অন হবে? জি স্যার, অন। অন তো হবে, কিন্তু আউটপুটটা কত হবে? এফ এর ভ্যালু অন তো হলো, 0। কিন্তু কোনো কারেন্ট কি যাবে? কারেন্ট তো যাচ্ছে না, 0 না? স্যার। জি স্যার। এবার ধরেন আপনি এতে দিয়েছেন 1, বিতেও দিয়েছেন 1, এবার কি হবে? অন হবে, এবং বিতে তো 1 আছে, তাহলে এটা কন্ডাক্ট করে এখানে আসবে। ঠিক লিখলাম? তাহলে এই ট্রুথ টেবিলটা কি দিচ্ছে? এ টাইমস বি দিচ্ছে না? তত ভালো, আমাদের সুবিধা হয়ে গেল না? এত কষ্ট করে এটা বানানোর দরকারই নাই তো, অলরেডি রেডি। সবাই কি বুঝতে পেরেছেন? 38 জন আছেন, সবাই কি বুঝতে পেরেছেন পাস ট্রানজিস্টর অপারেশনটা কেমন হলো? জি স্যার। সরি, কেউ না বুঝলে আমাকে ফ্রিলি বলেন, কোনো সমস্যা নাই। সবাই কি বুঝেছেন পাস ট্রানজিস্টর কিভাবে কাজ করে? এনমস পাস ট্রানজিস্টর সবাই আছেন তো? জি স্যার, আছি স্যার। তাহলে এই সার্কিটে তো কোনো সমস্যা নাই, তাহলে এই সার্কিট ব্যবহার করছি না কেন? কেউ একটা সমস্যা বলেন। যা যা আমি এখানে লিখেছি তা কিন্তু মিথ্যা লিখিনি, কিন্তু তাহলে এটা কেন ব্যবহার করছি না? কি দরকার আমার স্ট্যাটিক সিস্টেমস ব্যবহার করার? কি দরকার আমার স্ট্যাটিক সিস্টেমস ব্যবহার করার, বলেন তো? স্যার এখানে তো আমরা একটা অপারেশন করতে পারছি, শুধু এন্ড অপারেশন, অন্য কোনো অপারেশন তো করতে পারছি না। আপনি অন্য কিরকম অপারেশন চান বলেন? স্যার অর গেটের মতো আপনি একটা ট্রানজিস্টর আপনি দিয়ে ইনভার্টার করতে পারছেন না, আপনি ইনভার্টার করতে পারছেন না, ঠিক আছে? এইখানে ইনভার্টার করতে পারছেন না, ইনভার্টার আমি পিমস দিয়ে করার চেষ্টা করতে পারবো, ঠিক আছে? ধরেন আপনি এখানে ইনভার্টার পেলেন না, ঠিক আছে, আমি ইনভার্টার একটা সিমস দিয়ে বানাবো, কিন্তু আপনি যদি অর করতে চান সেটাও কিন্তু করা সম্ভব। কারণ আপনি যখন আমাকে অর করতে বলবেন, আমি কিন্তু অর করবো না, আমি করবো কি, একটা বার দিব উপরে, 2টা বার দিব, দিয়ে বলবো নিচের বারটা হচ্ছে এরকম। এই যে এখন তো আমি এটাকে এন্ড বানায় ফেললাম, তা তো করা যায় পাঁচ ট্রানজিস্টর দিয়ে। শুধু শুধু ওই এন্ড টুকুকে আমার কি দরকার স্ট্যাটিক সিমস দিয়ে বানানোর? বা ধরেন আমাকে যদি কেউ বলে যে না এটা শুধু এন্ডই করতে পারে, ফর দ্য টাইমিং আমি ধরলাম যে এটা শুধু এন্ডই করতে পারে, তাহলে দুনিয়াতে যত এন্ড সার্কিট আছে ওই সকল এন্ড সার্কিটের মধ্যে আমি শুধু শুধু কেন সিমস ব্যবহার করব? ওই এন্ড গুলোকে আমি পাঁচ ট্রানজিস্টর দিয়ে ট্রান্সফার করে দিই, মানে চেঞ্জ করে দিই, পাঁচ ট্রানজিস্টর ব্যবহার করি, তা তো হয়ে গেল, সমস্যা নাই তো কোনো। কোন সমস্যা আছে? সবাই কনভিন্সড, কোনো সমস্যা নাই? সবাই কি কনভিন্সড, কোনো সমস্যা নাই? আরে আপনারা দেখি কথা বলছেন না। আচ্ছা, এখানে আসলে বেশ কিছু সমস্যা আছে, আমি এখানে আপনাদেরকে একটা কোনো মতে বুঝ দিলাম, আপনারা বুঝে গেলেন সবাই?
ধরেন এই গেইটে আমরা 1 দিয়েছি, আর এখানে ধরেন ড্রেন আছে, এখানে 1 দিয়েছি। এই সোর্সে কি আপনার 1 আদৌ হবে? এটাকে পাস ট্রানজিস্টর বলছে। এটা পাস করছে ইনপুট গেটের কন্ট্রোলের মাধ্যমে। গেটে আমরা একটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে এটাকে অন করতে পারি, এটা সত্য। এবং এটা অন হলে ডিতে যা থাকে তা সোর্সে চলে আসে, সেটাও সত্য। কিন্তু অপারেশনটা কেমন হয়? এইটা অপারেশন কিন্তু এখানে যে 1 হবে এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? ধরেন এই এনমস এর থ্রেশহোল্ড পটেনশিয়াল দেওয়া আছে 0.3 ভোল্ট। এখন আপনি এখানে 1 দিয়েছেন আর এখানে 1 দিয়েছেন। আমি যদি আপনাকে বলি সোর্সের পটেনশিয়াল কত, ওটা কিন্তু 1 ভোল্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার শুরুতে আপনি এখানে দিয়েছেন 1, তার মানে আপনার শুরুতে এখানে- সোর্স। জি বলেন। স্যার এখান থেকে কি মানে আমার থ্রেশহোল্ড ভোল্টেজটা স্যার এখান থেকে কি মানে স্যার 1 ভোল্ট থেকে চলে যাবে? এখান থেকে থ্রেশহোল্ড ভোল্টেজটা চলে যাবে। কেন চলে যাবে? কারণ আপনার সোর্সে আছে শুরুতে 0 আর গেটে ছিল শুরুতে 1 ভোল্ট। তার মানে আপনার ভিজিএস টা হচ্ছে 1, কিন্তু আপনার ভিটি যেহেতু বা ভিটিএন যেহেতু 0.3, তার মানে ভিজিএস মাইনাস ভিটিএন এই ভ্যালুটা আপনি আগে বের করে রাখবেন, এটা হচ্ছে 0.7। এখন শুরুতে আপনার ড্রেনের পটেনশিয়াল ছিল 1 এবং শুরুতে সোর্স ছিল 0। তো যখন আপনার ভিএস ছিল 0, তখন আপনার ভিডিএস এর ভ্যালু কত? যখন আপনার সোর্সে ছিল 0, তখন আপনার ভিডিএস এর ভ্যালু হচ্ছে 1। তার মানে চ্যানেলটা কিন্তু অন। আচ্ছা, কারেন্ট ফ্লো করছে, সোর্সের পটেনশিয়াল কিন্তু বাড়ছে। সোর্স আপনার একসময় 0.1 হবে, 0.2 হবে, 0.3 হবে, 0.4 হবে, 0.5 হবে, 0.6 হবে। একটা সময় গিয়ে সে 0.7 হয়ে যাবে। আচ্ছা, জি স্যার। সোর্স যখন আপনার 0.7 হবে, তখন এই 0.7 এর জন্য ভিজিএস কত একটু বের করেন তো। ভিজি মাইনাস ভিএস। ভিজি গেটের পটেনশিয়াল আপনি 1 দিয়ে রেখেছেন আর সোর্সের পটেনশিয়াল 0.7, বিয়োগ করলে আপনি পাচ্ছেন 0.3। আপনার এনমস ততক্ষণ অন যতক্ষণ আপনার পটেনশিয়াল ভিটি অপেক্ষা বড়। এখন ভিজিএস কত হয়েছে? ভিটি ছিল 0.3, ভিজিএস ভিটির সমান হয়ে গেছে না? জি স্যার। আর কি রাস্তা খোলা থাকবে? আর কিন্তু রাস্তা খোলা থাকবে না। তার মানে এইখানের পটেনশিয়াল 0.7 এর পরে আর বাড়তে পারছে না। এটা কি সবাই বুঝতে পারছেন? 34 জন উপস্থিত, এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। কেউ যদি না বুঝেন ক্লিয়ারলি বলেন, সমস্যা নাই। আমি আপনাদেরকে এক্সামে চান্স খুব বেশি একটা পাস ট্রানজিস্টর দিয়ে সার্কিট ডিজাইন করতে বলতে পারি, অথবা বলবো না, সরি, একটা সার্কিট দিয়ে দিব, দিয়ে বলবো যে এই পাস ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করলাম, এটা সমস্যা কি? সমস্যা কিন্তু থাকতেও পারে, এমনও কিন্তু হতে পারে সমস্যা নাই। আপনারা যদি সমস্যা নাই এর মধ্যে বলেন সমস্যা আছে, তাহলে আলটিমেটলি 0 পাবেন। এই জন্য আমি চাচ্ছি আপনারা ভালো করে বুঝে যান। সমস্যা থাকার মধ্যে যদি বলেন সমস্যা আছে বলে সমস্যা কম বলতে পারলে না হয় কিছু কম পয়েন্ট পেলেন, কিন্তু প্রশ্ন করলাম সমস্যা আছে কি নাই, আসলে কোনো সমস্যা ছিল না, আপনি বললেন যে সমস্যা আছে স্যার বলে কিছু ব্যাখ্যা লিখলেন, আমি কিন্তু পার্সিয়াল মার্কতে পারবো না, কারণ পুরো অ্যান্সারটা তো উল্টো হয়ে গেছে। এই জন্য সবাই না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করেন। এটা কি বুঝতে পারছেন যে কিভাবে এই এনমস পাস ট্রানজিস্টরটা আউটপুটে 0.7 থ্রেশহোল্ডের পরিমাণ ড্রপ করে আর পটেনশিয়াল বাড়াতে পারছে না। সে 0.1 0.2 করে বাড়ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে 0.7 এর পরে আউটপুটটা কিন্তু আর বাড়তে পারছে না। কারণ হচ্ছে যখন এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, কারণ আপনার ভিজিএস যেটা, এটাকে চ্যানেলটা খোলা থাকার জন্য ভিটি অপেক্ষা বড় থাকতে হয়, কিন্তু তখন কিন্তু সেটা ভিটির সমান হয়ে গেছে। সমান হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি আর চ্যানেল এক্সিস্ট করছে না, কারেন্ট ওখানে কিন্তু আর ফ্লো করছে না, করতে পারবে না। যতই আপনি ভিডিএস বাড়ান না কেন, ভিজিএস গেট টু সোর্স যদি থ্রেশহোল্ডের সমান হয়ে যায় আর কিন্তু কারেন্ট ফ্লো করবে না। বিকজ আপনার কারেন্ট এক্সপ্রেশনের মধ্যে কি লিখেছিলেন? হাবিজাবি লিখে ওখানে একটা টার্ম ছিল না, ভিজিএস মাইনাস ভিটি, এই ডিফারেন্স তো 0। তার মানে কোনো কারেন্ট ওখানে নাই। কারেন্ট নাই মানে এই 0.7 এর বেশি কিন্তু পটেনশিয়াল কখনো বাড়বে না। বুঝতে পেরেছেন সবাই?
কেউ কিছু বলছেন না এখন, তাহলে আমি ডিফল্ট ধরে নিচ্ছি, বুঝতে পারছেন? স্যার স্যার এখানে জি যদি আমি বলেন। ড্রেনে স্যার 2 ভোল্ট প্রোভাইড করতাম তখন স্যার কি স্যার আপনি 2 ভোল্ট কিভাবে যেত করবেন? স্যার? সিস্টেমের ম্যাক্সিমাম তো 1 ভোল্ট। আমি আপনাকে বলেছি কিন্তু এটা আপনার দুটো পটেনশিয়াল ছাড়া আর কোনো পটেনশিয়াল এক্সিস্ট করে না। আমরা এইখানে এই কোর্সে যত যেই ভিএলএসআই পড়বো, অবভিয়াসলি অনেক সার্কিটই আছে যেখানে মাল্টিপল ভোল্টেজ এক্সিস্ট করে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু পড়ছি যেখানে মাল্টিপল ভোল্টেজ এক্সিস্ট করে না, এবং পৃথিবীতে মোস্ট অফ দ্য সার্কিটে মাল্টিপল ভোল্টেজ এক্সিস্ট করবে না। মোস্ট অফ দ্য টাইম মাল্টিপল ভোল্টেজ এক্সিস্ট করবে না, বিকজ মাল্টিপল ভোল্টেজ নিয়ে অপারেট করা অনেক ডিফিকাল্ট। আপনারা যখন প্লেসমেন্ট এবং রাউটিং পড়বেন তখন ওখানে দেখবেন মাল্টিপল ভোল্টেজ থাকলে অনেক ডিফিকাল্ট। মাল্টিপল ভোল্টেজ থাকলে এক একটা ভোল্টেজ থেকে অন্য ভোল্টেজ রেলের মাঝখানে হিউজ ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এবং সেই সব ক্যাপাসিট্যান্স কনস্ট্যান্টলি থাকবে। এটা অনেক বড় প্যারা। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মাল্টিপল ভোল্টেজ যদি বোর্ড ব্যবহার করতে না হয় আমরা না করার চেষ্টা করব। তো এই জন্য আপনার পটেনশিয়াল আছে আসলে দুইটা, 1 আর 0। এখন আপনি তো আর ড্রেনের পটেনশিয়াল বাড়াতে পারবেন না। অবভিয়াসলি আপনার সাজেশন একটা ভালো সাজেশন হতো যদি আমি মাল্টিপল ভোল্টেজ আনতে পারতাম, কিন্তু সেই স্কোপ তো নাই। ইভেন যদি আপনি আনেনও তাও আপনি বিপদে পড়বেন, কারণ আমি যদি আপনাকে বলি যে আপনি 2 ভোল্ট ড্রেনে দিয়ে সোর্সে কি 2 বানাতে পারবেন? সোর্স কিন্তু কখনোই ড্রেনের সমান হবে না। আপনাকে ড্রেনে 1 দিয়ে গেটে 2 দিতে হবে যদি আপনি ড্রেনের সমান করতে চান। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন তাহলে কি বুঝলেন? এনমস পাস ট্রানজিস্টর, এই জন্য বলা হয় যে সেটা উইক 1, তার মানে সে গুড 1 না, সে গুড 1 না, সে আউটপুটে ভালো 1 তৈরি করতে পারে না, সে উইক 1 তৈরি করে, ভিটি পরিমাণ থ্রেশহোল্ড কমায় ফেলে। বুঝতে পেরেছেন? ভিটি পরিমাণ থ্রেশহোল্ড কমায় ফেলে। এখন দেখেন আমি যদি আপনাকে স্যার। এরকম একটা সার্কিট দেই। জি বলেন। স্যার তাহলে আমাদের কি ট্রুথ টেবিলটাতে পরিবর্তন হবে না, লাস্টে যে আমরা 1 পেয়েছি? হ্যাঁ, এই ট্রুথ টেবিল তো আসলে এখানে 1 না, এখানে তো ট্রুথ টেবিলটা লিখেছিলাম হচ্ছে ভুল ধরানোর জন্য। এটা তো 1 না, এটা হচ্ছে আসলে 0.7 ভোল্ট, মানে ভিটি পরিমাণ কমে গেছে। এখন স্যার, বুঝতে পারছি। এটাকে 1 বানানো যাবে যদি আপনার এই পটেনশিয়ালটা নয়েজ মার্জিনের রেঞ্জের মধ্যে থাকে। নয়েজ মার্জিন আমরা পড়িনি, সামনে পড়বো, তখন আপনারা বুঝবেন যে এটাকে কি আমরা 1 বানাতে পারবো কিনা। বিকজ আমাদের সার্কিট কিন্তু শুধু 1 ভোল্টকেই 1 বোঝে না, সার্কিট কিন্তু 0.9 ভোল্টকেও 1 ভোল্টই বুঝবে, মানে 1 লজিক 1 ধরবে। ওই কনসেপ্টটা হচ্ছে নয়েজ মার্জিন, ওটা আমরা সামনের দিন দেখবো ইনশাআল্লাহ, মানে লেআউট করে দেখবো। আজকের জন্য 0.7 ভোল্ট মানে এটা কোনো ভালো 1 না, ভালো 1 মানে 1 ভোল্ট, এই জন্য এটাকে বলা হয় উইক 1, গুড 1 না, এটা গুড 1 না। স্যার এখানে এখন প্রশ্ন- জি জি স্যার বলেন। এখানে কোয়ান্টাইজেশনের কনসেপ্ট ইউজ করা যায় না? কোয়ান্টাইজেশনের কনসেপ্ট আপনি ব্যবহার করতে পারবেন না, তো এটা তো ডিজিটাল ভিএলএসআই, এটা তো অ্যানালগ সিগন্যাল না। স্যার ডিএসপি তে তো আমরা পড়ছিলাম যে ধরেন 1 হ্যাঁ। ভোল্ট যদি 0 আর 1 যদি কাউন্ট করি তাহলে 0.5 এর হ্যাঁ। উপরে থাকলে আমরা সেটাকে 1 ধরতাম, আর 0.5 এর নিচে থাকলে সেটাকে আমরা 0 ধরতাম। তো এখানে তো আচ্ছা, 0.7 কে কিন্তু আমরা কিন্তু দাঁড়ান 1 দাঁড়ান কাউন্ট দাঁড়ান করতে দাঁড়ান পারি। দাঁড়ান 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 দাঁড়ান, ওটা আপনি ডিএসপি তে পড়েছেন কিভাবে? হাতে কলমে পড়েছেন না? ডিএসপি জি, কিন্তু স্যার। সার্কিট ফ্যাব্রিকেট করে নাই। ডিএসপি আপনাকে বলেছে যে এটার উপরে থাকলে আমরা 1 ধরছি, কিন্তু সার্কিটকে তো আপনার বোঝাতে হবে যে এটা হচ্ছে 1। আপনি তো ভোল্টেজ দিয়ে তাকে মেক শিওর করতে হবে যে সে সেই ভোল্টেজটা সেন্স করতে পারছে। আপনার এই ভোল্টেজটা যদি সে সেন্স করতে না পারে তাহলে কিন্তু সেটা আলটিমেটলি 1 হবে না, বিকজ 0.7 ভোল্টে কিন্তু আপনার পরবর্তী যাকে আপনি ড্রাইভ করছেন সে অপারেট নাও করতে পারে। সে যদি অপারেট করতে পারে তার মানে আপনি নয়েজ মার্জিনের মধ্যে আছেন, তখন আপনি এটাকে বলতে পারবেন এটাকে আমরা 1 হিসেবে ধরতে পারবো। কিন্তু যদি 0.7 ভোল্ট দিয়ে আপনি পরের ব্যক্তিকে বা পরের ট্রানজিস্টরকে ড্রাইভ করতে না পারেন, তার মানে কিন্তু আলটিমেটলি আপনার ড্রাইভ করার উপর ডিপেন্ড করছে যে সে 1 ধরবে নাকি ধরবে না। সে যদি এটাকে ড্রাইভ হিসাবে না নিতে পারে তাহলে কিন্তু আর 1 থাকলো না, এখানে কিন্তু একটা 0 হয়ে গেল, একটা বিট এরর চলে আসলো আপনার। বুঝতে পেরেছেন? ডিএসপি তো আইডিয়ালি ধরছে যে ওটার উপরে মানে হচ্ছে 1। সার্কিট যখন ডিজাইন করছেন তখন তো আমরা ওইটা আইডিয়ালি ধরতে পারবো না। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ ওখানে তো আমরা থিওরিটিক্যালি বলছি যে এটা 1, অথবা আমরা যদি সিগন্যাল প্রসেসিং করি, আপনি আলটিমেটলি প্রসেসিং করছেন সফটওয়্যার দিয়ে, তখন আমরা বলতে পারি এটাকে 1, যে এর উপরে ভ্যালু থাকলে আমরা ধরবো এটাকে 1।
অথবা যদি আপনি সার্কিট অ্যানালগ দিয়ে করেন, বিকজ ডিএসপির বেশিরভাগ সার্কিট আমরা ডিজাইন করছি মেইন পার্ট তো অ্যানালগ, তখন আপনি ভোল্টেজ সেন্স করতে পারবেন, আপনার ওখানে সেন্স করার সার্কিট আমরা অ্যাড করব। কিন্তু যখন আপনি পিওরলি ডিজিটাল রিলমে আছেন, তখন কিন্তু ওখানে কোনো অ্যানালগের ব্যাপার নাই। তার মানে ওখানে আপনি একটা পার্টিকুলার পটেনশিয়াল লেভেল নিয়ে কাজ করবেন, মাল্টিপল পটেনশিয়াল লেভেল আপনি পারতপক্ষে আনবেন না। বুঝতে পেরেছি? সো এই জন্য কিন্তু 0.7 ভালো না। আর তাও যদি আপনি বলেন যে না আমি 0.7 দিয়েই করব, তাহলে আমি আপনাকে একটা বিপদ দেই। ধরেন এটার যে সোর্স ছিল তাকে লাগিয়েছে অন্যটার গেটের 2-এ। এখন বলেন তো এখানে 1 ভোল্ট আর এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট দেওয়ার জন্য এই পয়েন্টের পটেনশিয়াল কত? বুঝতে পেরেছেন? আমি এই সোর্সকে এনে গেটে দিয়েছি। স্যার গেট 2 তে 0.7 আসবে। এক্স্যাক্টলি। তাহলে ভি আউট কত আসবে? ভি আউট আবার 0.3 কমবে না? এটা এবার 0.4 হয়ে যাবে না? জি স্যার, বুঝতে পারছি। মানে দেখেন আপনার কিন্তু আপনি সব কিন্তু 1 দিয়ে শুরু করেছিলেন, শুরু হয়েছে ডিকে করা, বিভিন্ন জায়গায় কিন্তু ভোল্টেজ কমছে কমছে, ইভেন্চুয়ালি আপনি বিপদে পড়ে যাবেন। এখন ইভেন আমাদেরকে ডিএসপি বাঁচতে পারবে না। প্রবলেম বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। সো আমাদেরকে আসলে এইটা, আর তাছাড়া স্ট্যাটিক সিমস আপনাকে এরকম কোনো চান্সই নাই কোনো থ্রেশহোল্ড ড্রপ টপের। সো এই থ্রেশহোল্ড ড্রপের ব্যাপারটা কিন্তু পাস ট্রানজিস্টর এনমস এর ক্ষেত্রে হয়, পিমস না এনমস এর ক্ষেত্রে হয়। সো এই জন্য এটাকে আমরা বলছি উইক 1, বাট গুড 1 না। হাউএভার এটা কি গুড 0 নাকি উইক 0 সেটা আমরা চেক করি। ধরেন এখন আমার এইখানে 0.7 ভোল্ট ছিল সোর্সে, এখানে ড্রেন, তাকে গ্রাউন্ড করেছি। যখনই আপনি 0.7 কে দেখে ড্রেন কে গ্রাউন্ড করবেন, তখনই বুঝবেন যেটা আসলে আর গ্রাউন্ড ড্রেন নাই, এটা এখন সোর্স হয়ে গেছে, আর ওটা আপনার এখন ড্রেন। এখানে 0.7 ভোল্ট আছে, আর এখানে এখন একটা আউটপুট ক্যাপাসিট্যান্স লাগানো যেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে এখানে 0 ভোল্ট আছে। এখন আমরা দেখব যে এই 1 ভোল্টের কারণে এই 0.7 কি কমে কমে 0 তে পৌঁছায় নাকি ওখানে আবার 0.3 হয়ে আটকে যায়, সেটা আমরা চেক করব। কিভাবে? দেখেন আপনার সোর্স কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এখানে কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সেটা ক্যাপাসিট্যান্স দেই অথবা না দেই, গ্রাউন্ডের সাথে কানেক্টেড, 0 ভোল্ট হয়ে আছে। এখন যখন আমাদের এখানে 0.7 ভোল্ট ছিল আর এখানে যখন 1 ভোল্ট দিয়েছেন, তখন আলটিমেটলি কি হচ্ছে? আপনার গেট টু সোর্সের পটেনশিয়াল 1 ভোল্ট, আপনার গেট টু সোর্সের পটেনশিয়াল 1 ভোল্ট। এখন যেহেতু আপনার গেট টু সোর্সের পটেনশিয়াল 1 ভোল্ট আর আপনার ড্রেইনে আছে 0.7 ভোল্ট, শুরু করেছিলেন প্রথমে 0.7 থেকে সে 0.6 হলো, ভি সোর্স কিন্তু স্টিল 0 ভোল্ট বিকজ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর গেট কিন্তু 1 এ ফিক্সড, 1 ভোল্টে ফিক্সড। তার মানে আপনার ভিজিএস 1 ভোল্ট আর ভিটি যদি 0.3 হয়, এদের ডিফারেন্স কিন্তু সবসময় 0.7 ভোল্টে স্টিক করে আছে, কনস্ট্যান্ট। আপনার এই ড্রেন পটেনশিয়াল 0.7, 0.6, 0.5 এভাবে কমে কমে আসবে 0.1, সে কিন্তু ইভেন্চুয়ালি 0 হতে পারবে বিকজ সোর্স এখানে সবসময়